আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। ব্লাড গ্রুপিং অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশনের সেকেন্ড পার্টে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, যেটা নিয়ে আসলে এই আইটেমের মূল জিনিস। তুমি একটা টপিক পড়লে আইটেমটা পাস করে যাওয়া, সো ওই টপিকটা নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করব। প্রথম হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। তো কথা হচ্ছে ট্রান্সফিউশন মানে কি? ট্রান্সফিউশন মানে হলো একজনের ব্লাড থেকে বডি থেকে আরেকজনের বডিতে ব্লাড দেওয়া বা নেওয়া, মানে দুইটা মিলেই আর কি, দেওয়া নেওয়া মিলে, এটা হচ্ছে ট্রান্সফিউশন। ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ হোল ব্লাড। হতে পারে তুমি ফুল ব্লাডই দিয়ে দিচ্ছ, অথবা ব্লাড প্রোডাক্ট সাচ এস রেড ব্লাড সেল, প্লাজমা প্লেটলেট। ফর এক্সাম্পল, কারো ডেঙ্গু হয়েছে, তো যখন ডেঙ্গু হবে তখন কি তার বডির মধ্যে প্লাটিলেট শর্ট, তো তখন তুমি ফুল ব্লাড তো দিবা না, তুমি দিবা তাকে প্লাটিলেটটা। আবার ধরো কেউ হেমোরেজ হয়েছে অথবা বার্ন হয়েছে, যার কারণে তার বডি থেকে অনেক অনেক ব্লাড অলরেডি চলে গেছে, তার বডির মধ্যে কী দিতে হবে? ব্লাড দিতে হবে। তো তখন কি ব্লাড, হোল ব্লাডটাই দিবা। আর কোনো কোনো ক্ষেত্রে আমরা প্লাজমা দিই, কোনো ক্ষেত্রে আরবিসি দিই, লিউকেমিয়া হলে আরবিসি দিতে পারি, ডেঙ্গু হলে প্লাটিলেট দিয়ে থাকি। সো এই যে কখনো কখনো আমরা ট্রান্সফার অফ হোল ব্লাড অর ব্লাড প্রোডাক্টস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার থ্রু ইন্ট্রাভেনাস রুট টু রিপ্লেস লসেস কজড বাই ইনজুরি, সার্জারি অর ডিজিজ। আশা করি জিনিসটা বোঝা গেছে। একজনের বডি থেকে আরেকজনের বডিতে ব্লাড ট্রান্সফার করা, দিস দ্য প্রসেস ইজ ট্রান্সফিউশন। আরেকটা আছে ইনফিউশন। ইনফিউশন আর ট্রান্সফিউশন সেম জিনিস না। ইনফিউশন মানে হচ্ছে থেরাপিউটিক ইন্ট্রোডাকশন অফ ফ্লুইড আদার দেন ব্লাড ইনটু এ ভেইন। ব্লাড ছাড়া অন্য যে কোনো ধরনের ফ্লুইড, ফর এক্সাম্পল স্যালাইন, ফর এক্সাম্পল আরও কিছু হইতে পারে, সেগুলাকে হাইপোটনিক ফ্লুইড, সেগুলো হইতে পারে। সো এইগুলাকে যখন তুমি একজনের বডি থেকে আরেকজনের বডিতে দিবা, অথবা বডি থেকে না দাও, তুমি হচ্ছে ধরো ইয়া করে রাখছো, রিজার্ভ করে রাখছো, সেখান থেকে তুমি এটাকে ইনফিউজ করতেছো। কোনো স্যালাইন হচ্ছে তুমি হয়তো বানাইছো, নিজে বানাইয়ে তারপর হচ্ছে ইনফিউশন করে দিচ্ছ। তো এই যে তুমি একজন কোনো একটা ফ্লুইড বা কোনো একটা কিছু দিচ্ছ ব্লাড ছাড়া, আদার দেন ব্লাড, ভেনাস রাউটের মাধ্যমে, ওই সেমভাবেই এন্ট্রাভেনাস রাউটের মাধ্যমে, এটা হচ্ছে ইনফিউশন। তাহলে ব্লাডের জন্য হয় ট্রান্সফিউশন, অন্য ফ্লুইডের জন্য হয় ইনফিউশন। এরপর আসো, কথা হলো ব্লাড ট্রান্সফিউশনের দরকারটা কি আমার? ব্লাড ট্রান্সফিউশন আমি কখন দিব বা কারে দিব? সবাইকে কি ব্লাড ট্রান্সফিউশন, যে রোগী আসবে তারই ব্লাড ট্রান্সফিউশন করতে দিব? না। এখানে দেখো, এখানে কয়েকটা কজ দেওয়া আছে ডেভিডসন থেকে নেওয়া, যে ইন্ডিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন। এইখানে হচ্ছে বিভিন্ন কিছু, যেমন হচ্ছে কারো যদি সেভিয়ার হেমোরেজ হয়, তাহলে তারে কী দিতে হবে? ব্লাড দিতে হবে। কোনো অপারেশন হবে তখন ব্লাড দিতে হয়। সো এগুলো অনেক অনেক কারণ লেখা আছে, এগুলো তোমার পরীক্ষায় রিটেনে আসবে না, ভাইবাতে আসলে 3-4টা বলে দিবা। এখানে জাস্ট দেওয়া আছে, গাইডে দেওয়া ছিল, এখান থেকে তুলে নিছি। ওকে, তো এটা পড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করতেছি না। ইন্ডিকেশনস অফ ব্লাড ট্রান্সফিউশন মানে হচ্ছে কখন ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, ব্লাড ট্রান্সফিউশন কখন প্রয়োজন। তো এই জিনিসটাই আর কি, হেমোরেজ, অপারেশনের ক্ষেত্রে যদি কারো হিমোলাইসিস হয়, অথবা ডিহাইড্রেশন হয়, থ্যালাসেমিয়া হয়, অ্যাকিউট রেনাল ফেইলার হয়, সার্জিক্যাল কোনো বিষয় থাকে, অথবা হোয়াইট ব্লাড সেল যদি কম থাকে, এরকমভাবে লিউকেমিয়া যদি হয়ে থাকে, অ্যানিমিয়া যদি হয়ে থাকে, সেসব ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন করে থাকতে পারি, এই ধরনের প্রয়োজনীয়তা পড়ে। তখন কথা হলো, ব্লাড ট্রান্সফিউশন যখন করব তখন কী কী কেমিক্যাল রিস্ক আসলে হইতে পারে, এটা সম্পর্কে একটু জানা উচিত। ফর এক্সাম্পল, কেমিক্যাল রিস্ক বলতে কি, মানে ধরো আমরা এমনিতে আগের ভিডিওতে জানছিলাম যে ক্রস ম্যাচিং করার মাধ্যমে দেখা হয় যে অমুকের ব্লাডটা তমুকটা দিলে ঠিক আছে কিনা, মানে অমুকের বডি থেকে যখন আমি তমুকের বডিতে ব্লাড দেওয়াটা কি উচিত হবে কিনা, নাকি তার মধ্যে অ্যাগ্লুটিনেশন ঘটবে। ধরো এরকম কোনো একটা মিসম্যাচ ঘটলো, যার ফলে কেমিক্যাল কিছু রিস্ক থাকবে, অর্থাৎ যদি মিসম্যাচ হয়েই যায়, যারটা দেওয়ার কথা তারটা না দিয়ে অন্য কাউটা দিলাম, মানে ধরো বি ব্লাড গ্রুপটাকে এ ব্লাড গ্রুপে দিলাম, মিসম্যাচ করাই দিলাম, তখন কি হবে? কেমিক্যাল রিস্ক কী হইতে পারে? তখন কি আরবিসি ব্রেকডাউন হয়ে যাবে। আর আরবিসি যেহেতু একটা সেল, আমরা কি জানি সেলের ভিতরে পটাশিয়াম থাকে, সেলের বাইরে থাকে সোডিয়াম, এটা তো আইটেম 1 থেকে জেনে আসছে একদম। তো পটাশিয়ামটা সেলের ভিতরে ছিল, এখন যখন আরবিসি ভেঙে যাবে এই পটাশিয়াম কোথায় যাবে? সেলের বাইরে চলে যাবে। সেলের বাইরে চলে গেলে মানে কি ইসিএফে চলে যাবে, আর ইসিএফে চলে যাওয়া মানে কি পটাশিয়ামটা ইসিএফের মধ্যে বেশি, আর ইসিএফের স্টেটটাকে আমরা নির্ধারণ করে থাকি হাইপার না হাইপো। তো যেহেতু সেলের বাইরে এখন পটাশিয়ামটা বেশি চলে আসছে, সুতরাং এটা হবে হাইপারক্যালেমিয়া। বুঝছি আশা করি। তারপর আসো হাইপোক্যালসিমিয়া। যখন আমি একজনের বডি থেকে আরেকজনের বডিতে ব্লাড ট্রান্সফিউশন করব,
তখন এমন তো না যে অমুকের বডি থেকে নিচ্ছি সাথে সাথে আরেকজনের বডিতে দিয়ে দিচ্ছি, মানে একজনের বডির এক হাত থেকে আরেক দেওয়া আর একজনের বডির হাতের মধ্যে লাগানো, এরকম তো হয় না। ইন জেনারেল দেখা যায় যে যখন ব্লাড দেওয়া হয় মোস্ট অফ দ্য কেসে যে একজন ব্লাড দিচ্ছে তার বডি থেকে সেটা হচ্ছে একটা ব্যাগের মধ্যে রাখা হচ্ছে, দেন যখন অন্য কারোর বডির মধ্যে ব্লাড প্রয়োজন হয় তখন ওই ব্যাগ থেকে ব্লাডটাকে নিয়ে আসা হয়। ইন জেনারেল ব্যতিক্রম হতেই পারে। তো এই যে একজনের বডি থেকে ব্যাগের মধ্যে ব্লাড নিয়ে রাখা, তো ব্লাড যখন একসাথে থাকবে তখন কি সেটা ক্লট হয়ে যাবে না? ক্লট যাতে না হয় সেজন্য অ্যান্টিকোয়াগুল্যান্ট মিশাইতে হয়। অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে ইউজ করা হয় সোডিয়াম সাইট্রেট। অনেক ক্ষেত্রেই তোমরা যখন প্লাটিলেট আইটেম পড়ছো তখন সেখানে জানছো। তো সাইট্রেটেড ব্লাড মানে সোডিয়াম সাইট্রেট, পটাশিয়াম সাইট্রেট, এই সাইট্রেটেড ব্লাড যখন আমি মানে ব্লাডের সাথে যখন আমি সাইট্রেট মিশাইলাম অ্যান্টিকোয়াগুল্যান্ট হিসেবে, তখন কি হলো, এই সাইট্রেটটা ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ফেলে। সাইট্রেট বাইন্ডস উইথ ক্যালসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়নের সাথে বাইন্ড করে ফেলে, যার ফলে কী তৈরি হবে? হাইপোক্যালসিমিয়া। কারণ কি, ক্যালসিয়াম তো এখন আর ফ্রি ফর্মে নাই, ক্যালসিয়ামটা বাইন্ডিং ফর্মে চলে আসছে। আমরা যা কিছু স্টেট চিন্তা করি, এই যে হাইপার ক্যালিমিয়া না হাইপোক্যালিমিয়া, এইসব জিনিসপাতি এগুলো সবই হচ্ছে ইসিএফের মধ্যে ফ্রিলি কতটুকু আছে। অর্থাৎ হাইপার ক্যালিমিয়া মানে হচ্ছে ইসিএফে ফ্রি পটাশিয়াম আয়ন পরিমাণ বেড়ে গেছে, ক্যালসিয়ামিয়া মানে ইসিএফে ফ্রি ক্যালসিয়াম আয়ন কমে গেছে। বুঝছি? তাহলে যেহেতু বাইন্ডিং পরিমাণ বেড়ে গেছে, ক্যালসিয়ামটা সাইট্রেটের সাথে বাইন্ডেড ক্যালসিয়ামটা বেড়ে গেছে, কিন্তু ফ্রি ক্যালসিয়াম তো তাহলে কমে গেছে, তখন তাহলে কি দেখা যাবে? হাইপোক্যালসিমিয়া দেখা যাবে। ডান। আর অ্যালকালোসিস, তো যখন সাইট্রেটটা বাইন্ড করে ক্যালসিয়ামের সাথে বাইন্ড করলো, মানে আলটিমেটলি আমি যখন অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে সাইট্রেটটা দিলাম, সেই সাইট্রেটটা তো এখন ব্লাডের মধ্যে আছে, তাই না? সাইট্রেটটা ব্লাডের মধ্যে আসে, সেই ব্লাডটা একসময় কোথায় যাবে? লিভারে যাবে। সাইট্রেটটা লিভারে যাচ্ছে, লিভারে যাওয়ার পরে কি হবে? যেহেতু সে সাইট্রেট মানে সাইট্রিক অ্যাসিড, তো সাইট্রেটটা কি হবে? ক্রেবস সাইকেল দিয়ে রান হবে। ক্রেবস সাইকেল দিয়ে রান হতে হতে আলটিমেটলি কী উৎপন্ন করবে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে। অর্থাৎ ক্রেবস সাইকেলটা কিন্তু রান হবে। আর ক্রেবস সাইকেল যদি রান হয় সেই ক্ষেত্রে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা উৎপন্ন হলো। আর কার্বন ডাইঅক্সাইডের সাথে H2O মিললে কী তৈরি হয়? H2CO3 থেকে বাইকার্বনেট। তাহলে যখন আমি কারোর মধ্যে ব্লাড ট্রান্সফিউশন করতেছি তখন কিন্তু তার মধ্যে অ্যালকালোসিস দেখা যাইতে পারে। ঠিক আছে? ওই যে লিভারের মাধ্যমে এখানে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হইতেছে ক্রেবস সাইকেল যেহেতু, অ্যান্ড সেইটা কোথায় যাবে? কার্বন ডাইঅক্সাইডটা বাইকার্বনেট উৎপন্ন করতে পারে, সো অ্যালকালোসিস দেখা যেতে পারে। তো কী কী কেমিক্যাল রিস্ক আছে? ভাইবাতে ধরতে পারে বড় জোর। এরপর আসো হ্যাজার্ডস অর মিসম্যাচ অর ইনকম্প্যাটিবল ব্লাড ট্রান্সফিউশন। একই কথা, যে যখন ব্লাড ট্রান্সফিউশন এর মধ্যে যদি মিসম্যাচ হয়, একজনের থেকে আরেকজনের দেওয়ার কথা কিন্তু উল্টাপাল্টা দিয়ে দিলাম, তখন কিন্তু মানে চেক না করে আমি দিয়ে দিলাম, তখন কি হইতে পারে? তো ইমিডিয়েট কিছু ইফেক্ট দেখা যেতে পারে, কিছু ডিলেড মানে লং টার্ম ইফেক্ট দেখা যেতে পারে। তো শর্ট টার্ম বা ইমিডিয়েট ইফেক্ট কী কী দেখা যেতে পারে? শরীর কাঁপতেছে, শিভারিং, রেস্টলেসনেস, নাউজিয়া, ভমিটিং, চেস্ট, ব্যাক পেইন, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট বেড়ে যায়, ব্লাড প্রেশার কমে যায়, শক হয়। তো এগুলো যা আছে সবগুলোই হচ্ছে শকের মানে ফিচার্স আর কি। শক হইলে আসলে কী কী হয়? শক হইলে কী হয়? ব্লাড প্রেশার অনেক কমে যায়, তারপর হচ্ছে রেসপিরেটরি রেট, পালস রেট বেড়ে যায়, শরীর হাত পা ঠান্ডা হয়ে যায়, বুকে পিঠে ব্যথা হয়, সো অস্বস্তি লাগে। এগুলো মোটামুটি সবগুলাই হচ্ছে কি শকের একটা বৈশিষ্ট্য। শক হলে কি হয়? শক হলে ব্লাড প্রেশার কমে যায়। এবং কথা হইলো ব্লাড ট্রান্সফিউশন হইতেছে, ব্লাড প্রেশার কেমনে কমলো? যেহেতু ব্লাড ট্রান্সফিউশন মানে আমার কি ব্লাডের মধ্যে কি কম, ব্লাড কিন্তু হিমোলাইসিস হইতেছে। আর হিমোলাইসিস যেহেতু হচ্ছে, সুতরাং যার মধ্যে ব্লাডই কম তার মধ্যে কী হবে? ব্লাড প্রেশারটা কম থাকবে, তাহলে ব্লাড প্রেশার কম। এরপর আসো পালস, রেসপিরেটরি রেট কেন ইনক্রিজ? ব্লাড প্রেশার যেহেতু আমার এখানে কম, তার চেয়ে বড় কথা যেহেতু আমার এখানে আরবিসিগুলো লাইসিস হয়ে যাচ্ছে, আরবিসিগুলো লাইসিস, তো যখন রেসপিরেশনে, নর্মাল রেসপিরেশনে এটা অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনটা আসলো পরিবেশ থেকে অ্যালভিওলাসের মধ্যে অক্সিজেনটা আসলো, আসার পরে সেটা কী হবে? ক্যাপিলারি দিয়ে ট্রান্সপোর্ট হবে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে কী মাধ্যমে? হিমোগ্লোবিন যৌগ হিসেবে, তাই না? এবং হিমোগ্লোবিনটা থাকে কই? আরবিসির মধ্যে। সুতরাং আরবিসির মধ্য দিয়েই অক্সিজেনটা ট্রান্সপোর্ট হয়ে থাকে। বাট যখন তার মধ্যে আরবিসির পরিমাণ কম, আরবিসির পরিমাণ তার বডির মধ্যে কম, তখন তার যে টিস্যুগুলো আছে, টিস্যুর মধ্যে যদি এডুকেট অ্যামাউন্টে অক্সিজেনটাকে আমি সাপ্লাই দিতে চাই, টিস্যুর মধ্যে এডুকেট অ্যামাউন্টে অক্সিজেনটাকে যদি সাপ্লাই দিতে চাই,
তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই রেসপিরেশন রেটটা বাড়াই ফেলতে হবে। রেসপিরেশন রেটটা বাড়াই ফেললে বেশি বেশি পরিমাণ অক্সিজেনটা আসবে। সেই বেশি বেশি অক্সিজেনটা যতটুকু আরবিসি বাকি থাকলো, যতটুকু যাই আছে থাকে না কেন, সেগুলোর সাথে সে আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে আলটিমেটলি টিস্যুর মধ্যে যাবে। সো বেশি বেশি পরিমাণে রেসপিরেশন রেটটা বাড়ায় দিবে। এটা হচ্ছে একটা কম্পেনসেটরি মেকানিজম আর কি। সো এটাই আর কি কথাবার্তা, যে কী কী সিমটমস দেখা যাবে শর্ট টার্ম। এরপর আসলে লং টার্ম কী কী সিমটমস দেখা যাবে, যেমন হিমোলাইসিস হয়েছে তো বোঝাই যাচ্ছে। পোস্ট ট্রান্সফিউশন জন্ডিস, দেখো হিমোলাইসিস হয়েছে মানে আরবিসি ভেঙে গেছে। আর আরবিসি ভাঙলে কী হয়, আমরা যখন আরবিসি পড়ছিলাম, ফেট অফ আরবিসি পড়ছিলাম আইটেম 7-এর মধ্যে, সেখানে দেখছো যে আরবিসি ভাঙলে কী তৈরি হয়? বিলিরুবিন তৈরি হয়। বিলিরুবিন তৈরি হয়। আর বিলিরুবিন যখন অনেক বেশি থাকে তখন হাইপার বিলিরুবিনাস এটাকে কী বলা হয়? জন্ডিস বলা হয়। তাহলে হিমোলাইটিক হবে এই ক্ষেত্রে। তারপর আসো হিমোগ্লোবিনেমিয়া, যেহেতু আরবিসি ভেঙে গেছে তার মানে কি হিমোগ্লোবিন বেড়ে গেছে, হিমোগ্লোবিন রিলিজ হয়ে গেছে। আর হিমোগ্লোবিন যখন ব্লাডের মধ্যে বেশি থাকে তখন সেটাকে বলা যায় হিমোগ্লোবিনেমিয়া। যখন সেটা ব্লাড থেকে ইউরিনের মধ্যে অ্যাপিয়ার করবে, হিমোগ্লোবিনটা যদি হিমোগ্লোবিনটা ইউরিনের মধ্যে অ্যাপিয়ার করে তখন সেটা হবে হিমোগ্লোবিনিউরিয়া, ইউরেমিয়া। এই যে আমাদের ব্লাড ট্রান্সফিউশনগুলো হয়, ব্লাড ট্রান্সফিউশনের ফলে একটু পরে দেখবো যে আমরা অ্যাকিউট রেনাল শাটডাউন ঘটে, অর্থাৎ কিডনি ফাংশন করা বন্ধ করে দেয়। তো কিডনি যখন ফাংশন করা বন্ধ করে দেয় তখন কি হবে? তার বডি থেকে যে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো বের হতে পারবে না, এক্সট্রেট হতে পারবে না। আর যদি এক্সট্রেট হতে না পারে তাহলে কি হবে? ইউরিয়াটা বডির মধ্যে জমে যাবে, ব্লাডের মধ্যে ইউরিয়া থাকবে, ব্লাডের মধ্যে ইউরিয়া বের করবে। সো এটা হচ্ছে ইউরেমিয়া। আর লাস্ট যেটা বললাম অ্যাকিউট রেনাল শাটডাউন, তো অ্যাকিউট রেনাল শাটডাউনের কথাটাও আমরা জানবো। এইটা নিয়ে আমাদের ডিটেলস পড়তে হবে যে কীভাবে এই ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশন হলে অ্যাকিউট রেনাল শাটডাউন দেখা যায়, এটার মেকানিজমটা লাগবে। সো এখানে হচ্ছে মেকানিজমটা আছে, এটা তোমরা রিটেনের জন্য এভাবে লিখতে পারো, কিন্তু এভাবে আসলে খুব একটা ভালো বোঝা যাবে না। সো এটার জন্য আমি একটা নতুন পেজ নেই, একটু বোঝাই দিই জিনিসটা। যখন ধরো তোমার এখানে কি হয়েছে, ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, এবং তার ফলে কিভাবে ব্লাড ট্রান্সফিউশন হয়েছে এটা সম্পর্কে আমরা একটা প্রিভিয়াস আইডিয়া নিয়ে আসছিলাম এক জায়গায়, সেটা একটু দেখে আসি। এই যে অ্যাগ্লুটিনেশন বলছিলাম যে এখানে আমাদের হিমোলাইসিস হয়েছে, হিমোলাইসিস থেকে শেষ পর্যন্ত অ্যাকিউট রেনাল ফেইলার হয় বা অ্যাকিউট রেনাল শাটডাউন। তো এখান থেকে এই জিনিসটা কিভাবে ঘটতেছে, এই যে আমরা অ্যাগ্লুটিনেশন পড়ছিলাম, এই অ্যাগ্লুটিনেশনটা কেমনে কিসের জন্য ঘটছে? ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশনের জন্যই তো। তো ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশনটা কীভাবে অ্যাকিউট রেনাল ফেইলার ঘটায় সেটা সম্পর্কে আমরা এখন জানব। ইনকম্প্যাটেবল ব্লাড ট্রান্সফিউশন, তো দেখো একদম শুরুতে কি হবে, এখানে হয়তো তোমার হিমোরেজ হয়েছে বা যাই হোক না কেন, এক কথায় হিমোলাইসিস হয়েছে, তাই না? হিমোলাইসিস হয়েছে, ও অতটুকু পর্যন্ত আমরা রাখি। আমার বডিতে হিমোলাইসিস হয়েছে। হিমোলাইসিস হয়েছে মানে কি? হিমোলাইসিস মানে হচ্ছে আরবিসি ভেঙে গেছে। তো এখন আরবিসির বডির মধ্যে সেলের মধ্যে অনেক কী ছিল, আরবিসির মধ্যে অনেকগুলো কী ছিল, ভেসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স ছিল। তাহলে ভেসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সগুলো এখন রিলিজ হয়ে যাবে, রিলিজ অফ ভেসোকনস্ট্রিক্টর। ভেসোকনস্ট্রিক্টর মানে কি? যারা হচ্ছে ব্লাড ভেসেলকে সংকুচিত করে ফেলবে, কনস্ট্রিকশন ঘটাবে, রিলিজ অফ ভেসোকনস্ট্রিক্টর। ভেসোকনস্ট্রিক্টর কী কী হইতে পারে সেগুলোর নামটাও জেনে রাখতে পারো, জিজ্ঞেস করতে পারে। এটা এমনিতে নেক্সট কার্ডে আছে, যখন সিরিয়াস কার্ড পড়বা। নর নেফ্রিন, এনজিওটেনসিন 2 রেনাল কার্ডে আছে। তো আমরা এতটুকুই রাখলাম, আর 5টা আছে সব মিলে। তাহলে রিলিজ অফ ভেসোকনস্ট্রিক্টর, ভেসোকনস্ট্রিক্টর রিলিজ হলো। এখন কী হবে? ভেসোকনস্ট্রিক্টরের কাজ কি? ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলা। তো এখানে ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলবে। কোন ভেসেলে কনস্ট্রিক্ট করবে? আমরা জানি কিডনির মধ্যে যে গ্লোমেরুলাস আছে, গ্লোমেরুলাসের মধ্যে একটা ভেসেল ঢুকে আর একটা ভেসেল বের হয়। যে ঢুকে তার নাম হচ্ছে এফারেন্ট আর্টারিউল, যে বের হয় তার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিউল। এ ফর এরাইভ, ই ফর এক্সিট, মনে রাখি আমরা নর্মালি। তো এফারেন্ট আর্টারিউল এটা কি হবে? কনস্ট্রিক্ট হয়ে যাবে। এফারেন্ট আর্টারিউল কনস্ট্রিক্ট। তো এফারেন্ট আর্টারিউল যদি কনস্ট্রিক্ট হয়, ব্লাড কি কিডনির মধ্যে বেশি ঢুকবে না কম ঢুকবে? তাহলে রেনাল ব্লাড ফ্লো কমে যাবে, রেনাল ব্লাড ফ্লো কমে যাবে। ওকে, রেনাল ব্লাড ফ্লো যদি কমে যায় সেক্ষেত্রে কী হবে?
এই ব্লাড ফ্লো থেকে তো আলটিমেটলি প্লাজমা, এই প্লাজমাটা মূলত ফিল্ট্রেশন ঘটে। তো এখানে জিএফআরটাও কমে যাবে। জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, যে ব্লাড ফ্লো আছে, ব্লাড ফ্লো থেকে প্লাজমা প্রোটিন ছাড়া প্লাজমার অংশটুকু কিডনির প্রক্সিমাল কনভোলেটেড টিউবিউলের মধ্যে প্রবেশ করে, কোমেন্স ক্যাপসুল হয়ে টিসিডির মধ্যে প্রবেশ করে। এক কথায় ফিল্ট্রেশন ঘটে। আমরা জানি ইউরিন প্রডিউসের 3টা মেকানিজম থাকে, একটা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন, তারপর হচ্ছে রিঅ্যাবজর্পশন, আর হচ্ছে সিক্রেশন। এটা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছো। তো প্রথম কথা হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন। এই আলট্রা ফিল্ট্রেশনের যে রেট, এটা হচ্ছে জিএফআর। আপাতত এতটুকু জানো, যখন রেনাল কার্ড পড়বো তখন আরও ডিটেলস অনেক ভালো করে বুঝবো। অ্যান্ড এই মেকানিজম যদি এখনও আনক্লিয়ার থাকে, তারপরেও তুমি তখন অনেক ভালোভাবে ক্লিয়ার করতে পারবা। তো জিএফআর হচ্ছে এখানে কম। জিএফআর যদি কম থাকে তাহলে কি হবে? এই জিএফআরটাই তো আলটিমেটলি রিঅ্যাবজর্পশন আর সিক্রেশনের পরে ইউরিন ফর্ম করে। যদি কারো ক্ষেত্রে জিএফআরটাই কম থাকে, তার ক্ষেত্রে কি হবে? ইউরিনটা কি কম হবে না বেশি হবে? ইউরিনটা কম হবে। সো ইউরিন আউটপুট কম। আর ইউরিন আউটপুট যদি কম হয় তাহলে কি হবে? অ্যাকুমুলেশন অফ নাইট্রোজেনাস ওয়েস্ট, অ্যাকুমুলেশন অফ নাইট্রোজেনাস ওয়েস্ট। আলটিমেটলি অ্যাকিউট রেনাল শাটডাউন হবে। অ্যাকিউট রেনাল শাটডাউন মানে কি? মানে কিডনির যে কাজ করার কথা সেই কাজটা করতে পারছে। কিডনির কাজ কি? বডি থেকে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্টটাকে বের করে দেওয়া, কিন্তু এই নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট তো এখানে জমে যাচ্ছে, বডির মধ্যে অ্যাকুমুলেশন হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি এখানে কিডনিটার যে ফাংশন করার কথা সেই ফাংশনটা করতেছে না। এটাই বলতেছি আমরা অ্যাকিউট রেনাল শাটডাউন সম্পর্কে। তো আমরা এখানে একটা মেকানিজম পড়লাম, এখানে কিন্তু 3টা আছে। সো রেনাল ভেসোকনস্ট্রিক্টর মেকানিজম শেষ হয়েছে, তারপর আসলে সার্কুলেটরি শক মেকানিজমে। ওকে, তো এখন আসো, যদি এরকম হয়, এখান থেকে একটু দেখাইয়া নিয়ে আসি যে আমার কি আছে, আরবিসি যেহেতু ভেঙে গেছে, মানে হিমোলাইসিস হয়ে গেছে। হিমোলাইসিস মানে কি? হিমোলাইসিস হয়েছে যেহেতু, সো এখান থেকে আরবিসি কম। আর আরবিসি যদি কম হয়, আরবিসি কম হলে কি হবে? বডি থেকে অনেকগুলো টক্সিন সাবস্টেন্স তৈরি হবে। এক কথা, মূল কথা হচ্ছে আমার এখানে শক হবে, সার্কুলেটরি শক হবে। সার্কুলেটরি শক যদি কারোর ক্ষেত্রে হয়, সার্কুলেটরি শক হইলে কি হবে? ব্লাড ভলিউম কম থাকবে, ব্লাড ভলিউম কম থাকবে, মানে কার্ডিয়াক আউটপুটটাও কম থাকবে। তো ব্লাড ভলিউম কম, ব্লাড ভলিউম যদি কম থাকে তাহলে বেরো রিসেপ্টরটা কী হবে? অ্যাক্টিভ হবে, জানি আশা করি। না জানলে অসুবিধা নাই, এইটা পড়বো আমরা কখন? সিভিএস কার্ডে বেরো রিসেপ্টরটা অ্যাক্টিভ হয়। হয়তো এটা জানো তোমরা, ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছো। বেরো রিসেপ্টর থাকে 2 ধরনের, একটা উচ্চ চাপ মানে হাই প্রেশার, আর একটা হচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপটা আমরা আয়তন বেরো রিসেপ্টরও বলতাম। রক্তের আয়তন কমে গেলে, এভাবে একটা লাইন ছিল আজমল স্যারের বইয়ে। তো ওই যে রক্তের আয়তন যদি কমে যায়, মানে ব্লাড ভলিউম যদি কমে যায়, তখন কি হয়? এই বেরো রিসেপ্টরটা, কোন বেরো রিসেপ্টর? আয়তন বেরো রিসেপ্টর বা নিম্নচাপ বেরো রিসেপ্টরটা উদ্দীপিত হয়। ওই কথাটা এখানে আসছে। তাহলে ব্লাড ভলিউম কম, এটা থেকে বেরো রিসেপ্টরটা অ্যাক্টিভেশন হলো। আর বেরো রিসেপ্টর যখন অ্যাক্টিভেট হয় তখন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটাও অ্যাক্টিভেট হয়। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভেট হয় তাহলে ভেসোকনস্ট্রিক্টরগুলো রিলিজ হয়। ভেসোকনস্ট্রিকশন রিলিজ হওয়া লাগে না, ভেসোকনস্ট্রিক্টর তো আলাদা করছি আমরা, ভেসোকনস্ট্রিক্টর এখানে পড়ছি। এখানে ভেসোকনস্ট্রিক্টর রিলিজ হওয়া লাগবে না, কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন ভেসোকনস্ট্রিকশন ঘটে অফ এফারেন্ট আর্টারিওল। এই সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কোনটা কি হয় এগুলো সম্পর্কে আমরা মূলত অ্যানাটমিতে পড়ে থাকি। অ্যানাটমির মধ্যে নার্ভাস টিস্যু আছে, নার্ভাস টিস্যুতে পড়বা। এছাড়া কোথাও বেসিকের মধ্যে আলোচনা করা হতে পারে। মনে রাখবা যে আরামায়েশ করার সময়, মানে তুমি বিছানায় ঘুমায় আছো, তখন হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। আর যখন বাঘে তোমাকে দৌড়াচ্ছে অথবা কুকুর দৌড়াচ্ছে, তখন কি তোমার অনেক আরামায়েশ লাগবে না? অনেক যেভাবে পারো জীবন বাঁচানোর চেষ্টা করবা, যেভাবে পারো জীবন বাঁচানোর চেষ্টা করবা, তখন হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কাজ করে। ঠিক আছে? তো তখন কিন্তু তোমার, মানে যখন তোমাকে পিছনে বাঘ দৌড়াচ্ছে, তখন কি তোমার মূত্র ত্যাগ করতে ইচ্ছা হবে? ইচ্ছা হবে না। তার মানে কি, তোমার যদি উল্টা দিক থেকে আসি, তোমার বডি থেকে ইউরিন কম সিক্রেশন হবে, তাই তো? ইউরিন যদি কম সিক্রেশন হয়, তার মানে ইউরিনারি ব্লাডারের মধ্যে মূত্র কম আসবে, অর্থাৎ কিডনিটা মূত্র প্রডিউস কম করবে। কিডনি যদি ইউরিনটা কম প্রডিউস করে, তার মানে কি? তার মানে হচ্ছে এখানে কিডনিটার মধ্যে মূলত
যে ব্লাডটা আসে, ব্লাড ফ্লোটা কম। আর ব্লাড ফ্লো কম মানে কি, এটার মধ্যে যে এফারেন্ট আর্টারিওলটাকে ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই এফারেন্ট আর্টারিওলটা ভেসোকনস্ট্রিকশন ঘটতেছে। সেখানে যা বলছে আসলে সেই কথাটাই, ভেসোকনস্ট্রিকশন ঘটছে, তাহলে জিএফআর কম। আর জিএফআর যদি কম থাকে তাহলে এখানে কি ঘটবে, আলটিমেটলি তোমার এখানে জিএফআর যদি কম থাকে তাহলে সে আগের মতো ইউরিন আউটপুট কম, ইউরিন আউটপুট কম, ইউরিন আউটপুট কম, আর এখানে হচ্ছে অ্যাকুমুলেশন ঘটবে নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট, এবং ফাইনালি অ্যাকিউট রেনাল শাটডাউন। দ্যাট ইজ দ্য মেকানিজম ফ্রম সার্কুলেটরি শক। সার্কুলেটরি শক গেল, তারপরেটা আসলে ওই এখানেই ভালো আছে, রেনাল টিউবিউলার ব্লকেজ। এখানে কি হবে, হিমোলাইসিস ঘটছে, হিমোলাইসিস ঘটার পরে কি হবে, আরবিসি সেল থেকে হিমোগ্লোবিন বের হয়ে যাবে। সেই হিমোগ্লোবিনটা কি ঘটবে, রিঅ্যাবজর্পশন থ্রু টিউবিউলার এপিথেলিয়াম। তাহলে হিমোগ্লোবিন যখন তোমার বডির মধ্যে এক্সেস হয়ে গেছে, সেটা কি হবে, অনেক বেশি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন ধরো আমার বডিতে 500 পরিমাণ যে কোনো এককে, এইটা হচ্ছে রিঅ্যাবজর্ব হইতে পারে। ধরো 1000 হয়ে গেছে, তাহলে কি হবে, 500টা রিঅ্যাবজর্ব হয়েছে, বাকি 500টা রিঅ্যাবজর্ব হয় নাই। এই যে 500টা আছে, সেই 500টা এখানে হলো টিউবিউলার এপিথেলিয়াম, এখানে হচ্ছে কি হয়েছে, এখানে মূলত প্রেসিপিটেট হয়ে গেছে, প্রেসিপিটেট হয়ে এই টিউবিউলটাকে ব্লক করে ফেলছে, যার ফলে সেখান থেকে ফিল্টারটা পাস হতে পারতেছে না। আর ফিল্টারটা যদি পাস হতে না পারে, সেক্ষেত্রে কী ঘটবে, অ্যাকিউট রেনাল শাটডাউন। এবং এই অ্যাকিউট রেনাল শাটডাউন যদি 7 থেকে 12 দিন পর্যন্ত কন্টিনিউ করতে থাকে, কোনো ধরনের কম্পেনসেটরি মেকানিজম না নেওয়া হয়, কোনো ধরনের স্টেপস না নেওয়া হয়, তাহলে আলটিমেটলি মানুষটা মারা যাবে, ডেথ হবে। এই হচ্ছে অ্যাকিউট রেনাল শাটডাউনের কথাবার্তা। তা আমরা অলরেডি জানি যে নেগেটিভ ব্লাডওয়ালা কাউকে, কেউ যদি পজিটিভ ব্লাডকে দিতে চায় তাহলে দিতে পারবে, কিন্তু পজিটিভওয়ালা কেউ যদি নেগেটিভওয়ালা কাউকে দিতে চায় তাহলে সেটা দিতে পারবে না। সো এটাই হচ্ছে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, যেখানে পজিটিভ ব্লাড বিশিষ্ট কেউ নেগেটিভ ব্লাড বিশিষ্ট কাউকে ব্লাড দিলে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি ক্রিয়েট হবে। ঠিক আছে, তো এর উপর বেস করে মূলত এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা হয়। এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা কখন ঘটে, যখন মা নেগেটিভ থাকেন, মা নেগেটিভ, তার বাচ্চা হয় পজিটিভ, তখন বাচ্চাটার প্রথম বাচ্চা কিছু অসুবিধা হয় না, সেকেন্ড বাচ্চা থেকে এরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হতে পারে। তো এটার প্যাথোফিজিওলজিটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় ধরো এটা তোমাকে বারবার পড়ে এমন অবস্থা নিতে হবে যাতে টিচার জিজ্ঞেস করলে তুমি এটা কোনো কিছু চিন্তাভাবনা না করে বলতে পারো সব কিছু, এখানে যাতে তোমার থামতে না হয় কোনো কিছু বলার সময়। তো একদম ফার্স্ট কথা যে এখানে অবশ্যই মাকে কী হইতে হবে, নেগেটিভ ব্লাড বিশিষ্ট হইতে হবে। তাহলে মাদার আরএইচ নেগেটিভ। এখন মা নেগেটিভ, বাচ্চা যদি পজিটিভ হইতে হয় তাহলে বাবার কী হইতে হবে, প্রবাবলি পজিটিভ হইতে হবে। তাহলে ফাদার হলো পজিটিভ ব্লাড বিশিষ্ট, তাহলে ফাদার হচ্ছে আরএইচ পজিটিভ। তাদের মধ্যে, এখন মায়ের মধ্যে ধরো ফার্স্ট প্রেগনেন্সি দেখা গেল, ফার্স্ট প্রেগনেন্সি, তো ফার্স্ট প্রেগনেন্সিতে আসলে কী ঘটবে, যে বাচ্চাটা হলো, ধরে নিলাম যে সেই বাচ্চাটা কী হয়েছে, আরএইচ পজিটিভ হয়েছে। এখন তুমি বলতে পারো যে আরএইচ নেগেটিভ যদি হইতো, আমি ধরলাম আরএইচ নেগেটিভ হবে, তাহলে কী হবে, আরএইচ যদি নেগেটিভ হতো তাহলে তো আর এই অসুবিধাই হতো না, আরএইচ নেগেটিভ হলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আরএইচ পজিটিভ হয় তাহলেই হচ্ছে এই কাহিনিটা ঘটবে। তাহলে আরএইচ পজিটিভ হইলো, ধরে নিলাম এটা হচ্ছে আমার ফিটাস আরএইচ পজিটিভ। এখন বাচ্চা যখন ডেলিভারি হবে, বাচ্চার বার্থের সময় যখন ডেলিভারি হবে, অ্যাট ডেলিভারি, এখানে হচ্ছে ফিটোমেটার্নাল হিমোরেজ ঘটবে। ফিটোমেটার্নাল হিমোরেজ মানে কি, বাচ্চার বডি মানে ফিটাসের বডি আর মায়ের বডি দুজনের মধ্যে কি প্লাসেন্টার মধ্য দিয়ে একটা কানেকশন থাকে। ব্লাড বলো, এয়ার বলো, রেচনের যে এক্সক্রেটরি প্রোডাক্ট বলো, সেগুলো সবগুলোই এই প্লাসেন্টার মধ্য দিয়ে ফিটাস থেকে আমাদের মায়ের যে বডি আছে, ম্যাটার্নাল বডি, তাদের মধ্যে যোগাযোগটা রক্ষা হয় এই প্লাসেন্টার মধ্য দিয়ে। যখন বাচ্চা ডেলিভারি হবে তখন কি হয়, এই প্লাসেন্টা তখন রাপচার হয়ে যায়। প্লাসেন্টা যখন রাপচার হয়ে যায় তখন ফিটাসের মধ্যে যে কিছু ব্লাড ভেসেল ছিল, সেই ব্লাড ভেসেলগুলো তখন রাপচার হয়ে যায়। তো এটাকে আমরা বলতেছি ফিটোমেটার্নাল হিমোরেজ ডিউরিং ডেলিভারি। এর ফলে কি হবে, এর ফলে বাচ্চার বডির মধ্যে যে আরএইচ পজিটিভ বিশিষ্ট ফিটাল আরবিসি আছে, সেটা এখন ম্যাটার্নাল সার্কুলেশনে চলে যাবে। তাহলে এন্ট্রি অফ আরএইচ পজিটিভ ফিটাল আরবিসি ইনটু ম্যাটার্নাল সার্কুলেশন,
ওকে, তো এখন ম্যাটার্নাল বডির মধ্যে যখন এটা চলে গেল তখন কি মায়ের বডিতে তো কি জানে মার মধ্যে কি নেগেটিভ, এটা হলো পজিটিভ, মানে কি এটার মধ্যে ডি অ্যান্টিজেন আছে আর মার মধ্যে ডি অ্যান্টিজেন নাই, তার এগেনস্টে কি তৈরি হয়ে যাবে, মার বডির জন্য এই ডি অ্যান্টিজেনটা একটা ফরেন বডি হিসেবে কাউন্ট হবে। তো মার ইমিউন সিস্টেমটা মানে ম্যাটার্নাল ইমিউন সিস্টেম recognizes RH পজিটিভ মানে ডি অ্যান্টিজেনটা, RH পজিটিভ না বলে ডি অ্যান্টিজেনটা লিখি, তাহলে ডি অ্যান্টিজেন এস ফরেন অ্যান্টিজেন। তো সে যখন এটাকে কাউন্ট করলো এইভাবে তখন কি মায়ের ইমিউন সিস্টেমটা যেহেতু অ্যাক্টিভেট হয়ে গেছে তখন অ্যাক্টিভেশন অফ ম্যাটার্নাল বি সেল মানে লিম্ফয়েডের মধ্যে যে বি সেল আছে, তো এই বি সেলটা কী করবে আলটিমেটলি অ্যান্টি-ডি অ্যান্টিবডি তৈরি করবে, তাহলে অ্যান্টি-ডি অ্যান্টিবডি প্রোডাকশন। এটা একটু ছোট করি, ওকে। অ্যান্টি-ডি অ্যান্টিবডি যখন প্রোডাকশন হয়ে গেল তখন এই অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা প্লাসেন্টাকে ক্রস করে পরবর্তী যে পরবর্তী কোনো বেবি যখন হবে তখন সেটার মধ্যে কাজ করবে। তো এটা আপাতত রাখলাম। এখন অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা প্রোডাকশন হয়ে গেল, কিন্তু এই অ্যান্টি-ডিটা ফিটাল সার্কুলেশনে যাইতে পারবে না, কারণ বাচ্চা যখন ডেলিভারি হয় তখনই মূলত এই ম্যাটার্নাল সার্কুলেশনটা ঘটতেছে, অর্থাৎ এইসব কাহিনী ঘটতে ঘটতে বাচ্চা অলরেডি মায়ের বডির বাইরে। এই অ্যান্টি-ডি প্রোডাকশন হওয়ার আগেই বাচ্চাটা মায়ের বডি থেকে একদম মুক্ত পরিবেশের মধ্যে চলে আসছে। সো অ্যান্টি-ডি এখন আর ফিটাল সার্কুলেশনে ইন্টার করতে পারবে না, অ্যান্টি-ডি ক্যান নট ইন্টার fetal circulation because fetus is already born, অর্থাৎ বাচ্চা অলরেডি জন্মে গেছে। তাহলে ফার্স্ট বেবির ক্ষেত্রে কোনো ধরনের ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে না, নো ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস in first baby. ওকে, একটু আশা করি বোঝা গেছে। পরেরটা কী হয় পরে বলতেছি। তো বাচ্চা মা হচ্ছে RH নেগেটিভ, বাবা RH পজিটিভ। যখন ফার্স্ট প্রেগনেন্সি হয় যদি RHটা পজিটিভ হয়ে থাকে তখন ডেলিভারির সময় ফিটোম্যাটার্নাল হিমোরেজ ঘটবে, যার ফলে বাচ্চার যে ফিটাসের মধ্যে থাকা RH পজিটিভটা আছে, এই RH পজিটিভ মানে ডি অ্যান্টিজেনটা ম্যাটার্নাল সার্কুলেশনে চলে যাবে। আর মায়ের বডিতে যেহেতু ডি অ্যান্টিজেন নাই, সুতরাং মায়ের যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমটা তখন ডি অ্যান্টিজেনটাকে একটা ফরেন সাবস্টেন্স হিসাবে, ফরেন অ্যান্টিজেন হিসাবে কাউন্ট করবে। কাউন্ট করার ফলে কী হবে, বিটা সেলটা এখানে লিম্ফয়েডের যে বি সেল আছে, টি সেল বি সেল দুই ধরনের সেল থাকে জানি আমরা। এই বি সেল থেকে প্লাজমা সেল হয়, প্লাজমা সেল থেকে অ্যান্টিবডি ফর্মেশন করবে। তো এখানে যে অ্যান্টিবডি সেটা হচ্ছে অ্যান্টি-ডি অ্যান্টিবডি। এই অ্যান্টি-ডি অ্যান্টিবডি ক্যান নট ইন্টার ইন্টু ফিটাল সার্কুলেশন, কারণ এই যে অ্যান্টি-ডি প্রোডাকশন হইতেছে, এই প্রোডাকশন হওয়ার আগে অলরেডি কি বাচ্চা বের হয়ে গেছে। বাচ্চা বের হওয়ার সময় তো এই ঘটনা ঘটলো, তো আলটিমেটলি ডি অ্যান্টিবডি তৈরি হওয়ার আগেই বাচ্চা বের হয়ে যেতে পারতেছে। অ্যান্টি-ডি ক্যান নট ইন্টার ইন্টু ফিটাল সার্কুলেশন বিকজ ফিটাস ইজ অলরেডি বোর্ন, নো ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস ইন ফার্স্ট ফিটাস। তো এখন আসলে যদি সেকেন্ড ফিটাসটা হয়, সেকেন্ড ফিটাসের ক্ষেত্রে কী হবে, আরেকটা পেজ নেই। তো ফার্স্ট বেবি কথা শেষ, সেকেন্ড বেবি। এখন কি সেকেন্ড প্রেগনেন্সির ক্ষেত্রে, সেকেন্ড বা সাবসিকুয়েন্ট যে কোনো প্রেগনেন্সির ক্ষেত্রে, পরবর্তী সকল প্রেগনেন্সির জন্য যখন মা, তখন মায়ের মধ্যে কি আছে অলরেডি, মা হচ্ছে সেন্সিটাইজ হয়ে গেছে, মাদার RH নেগেটিভ। সেন্সিটাইজ মানে কি, তার মধ্যে অলরেডি এখানে অ্যান্টি-ডি অ্যান্টিবডিটা আছে। আর বাবার ক্ষেত্রে বাবা তো আর চেঞ্জ হয় নাই, ফাদার হলো RH পজিটিভ। তখন সেকেন্ড অর সাবসিকুয়েন্ট মানে পরবর্তী যে কোনো প্রেগনেন্সির ক্ষেত্রে
সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি কী হবে, ফিটাস RH পজিটিভ হবে, ফিটাস RH পজিটিভ মানে যদি হয় আর কি, সবই হইতেই হবে তা তো না, বাচ্চা যদি নেগেটিভ হয় তাহলে কোনো অসুবিধা নেই। যখন পজিটিভ হবে, ধরো সেকেন্ড বাচ্চা হচ্ছে তোমার নেগেটিভ হয়েছে, অসুবিধা নেই। থার্ড বাচ্চা যখন হবে, থার্ড বেবির ক্ষেত্রে সেটা পজিটিভ হয়েছে, তখন কি তার ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস হবে। তো এখন যখন ফিটাসের RHটা পজিটিভ হয়ে গেছে, তখন কি মায়ের মধ্যে থাকা অলরেডি যে অ্যান্টিবডি ছিল, অ্যান্টিবডি ক্রস প্লাসেন্টা to fetal circulation ওকে। তো এখন এনটিডিটা কি করবে, এনটিডি মানে যে ম্যাটারনাল অ্যান্টিডিটা আছে এটা কী করবে, বাইন্ড করবে কার সাথে, অবশ্যই RH পজিটিভ যে অ্যান্টিজেন আছে মানে ডি অ্যান্টিজেন, তার সাথে বাইন্ডস টু RH পজিটিভ ফিটাল RBC। ওকে, তো অপশনাইজেশন ঘটবে। অপশনাইজেশন মানে তো বুঝি শনাক্তকরণ করতে পারলো যে এখানে হচ্ছে ডি অ্যান্টিজেনটা আছে, তখন ফিটাল এন্ডোথেলিয়াল সিস্টেম এটাকে ফেগোসাইটোসিস করে ফেলবে এই অপশনাইজড RBCকে। তাহলে অপশনাইজেশন অফ ফিটাল RBC, তুমি যদি এই স্টেপটা বাদ দাও তাহলে অসুবিধা নাই। এবং তারপরে কী ঘটবে, ফিটাল রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম এই অপশনাইজড RBCটাকে ফেগোসাইটোসিস করে ফেলবে। ফেগোসাইটোসিস দিস অপশনাইজড RBC। ওকে, আলটিমেটলি কী ঘটলো, হেমোলাইসিস ঘটলো। এটাকে তুমি এভাবে না লিখে এই জিনিসটাকে তুমি জাস্ট অ্যাগ্লুটিনেশন এই ওয়ার্ডটা দিয়েও প্রকাশ করতে পারো, অ্যাগ্লুটিনেশন দিলেই শেষ। ইনফ্যাক্ট টিচাররা হয়তো অ্যাগ্লুটিনেশন এটাই শুনতে চাবেন বেশিরভাগ ক্ষেত্রে, তুমি অ্যাগ্লুটিনেশনটাই লিখো। তোমাকে জাস্ট বুঝাইলাম যেখানে কী ঘটলো, হিমোলাইসিস ঘটলো। হিমোলাইসিস হলে কী হয়, RBC যখন ভেঙে গেল তখন এটার মধ্যে থাকা হিমোগ্লোবিনটা বেরিয়ে যাবে, তাহলে রিলিজ অফ হিমোগ্লোবিন। যখন হিমোগ্লোবিনটা রিলিজ হয়ে গেছে তখন সেটা কি রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দ্বারা এটাকে আরও ভাঙবে, ফার্দার আরও ভাঙবে। তাহলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দ্বারা এই হিমোগ্লোবিনটা, এটাকে হচ্ছে এখানে এমনি দিই, রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম দ্বারা হিমোগ্লোবিনটা আরও ভাঙবে, ভেঙে শেষ পর্যন্ত হিমোগ্লোবিনটা আমরা জানি হিম এবং গ্লোবিন হয়, যে হিমটা আবার বিলিবার্ডিন হয়, বিলিবার্ডিন থেকে বিলিরুবিন হয়। সো আলটিমেটলি বিলিরুবিন তৈরি হবে। এবং এই বিলিরুবিনটা কি আনকনজুগেটেড নাকি কনজুগেটেড, যেহেতু RBC আইটেম পড়ে ফেলছো, জন্ডিস সম্পর্কে জানার কথা, বিলিরুবিনটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে। তাহলে লিখিয়ে দিই, এখানে হচ্ছে আলটিমেটলি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হবে। এখানে কয়েকটা ধাপ আছে, কয়েক ধাপ শেষে ধরো এভাবে এমনি দিলাম, কয়েক ধাপের পরে আলটিমেটলি আনকনজুগেটেড বিলিরুবিন তৈরি হয়েছে। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা যদি অ্যামাউন্টে বেশি হয়ে যায় তখন সেটা কি করবে, তখন সেটা আলটিমেটলি ব্লাড ব্রেইন ব্যারিয়ার, যেহেতু বাচ্চা এখন মানে অত বেশি বড় হয় নাই, ব্লাড ব্রেইন ব্যারিয়ার মানে ফিটাস অবস্থায় আছে, সো তার কিন্তু ব্লাড ব্রেইন ব্যারিয়ার ওই রকমভাবে ডেভেলপ করে নাই। এই ব্লাড ব্রেইন ব্যারিয়ার দিয়ে ক্রস করে ফেলতে পারে। বিলিরুবিনটা যদি ক্রস করে ব্লাড ব্রেইন ব্যারিয়ারটাকে, তাহলে অ্যাকুমুলেশন অফ বিলিরুবিন ইন বেসাল গ্যাংলিয়া, অ্যাকুমুলেশন অফ বিলিরুবিন ইন বেসাল গ্যাংলিয়া। এই গ্যাংলিয়া কী জিনিস আমরা নার্ভাস টিস্যুতে আলোচনা করব, হিস্টোলজিতে আছে। তো বেসাল গ্যাংলিয়ার মধ্যে মনে রাখো জাস্ট ব্রেইনের একটা পার্ট, তো সেখানে গিয়ে অ্যাকুমুলেশন অফ বিলিরুবিন ঘটলো। এখান থেকে যে কন্ডিশনটা অ্যারাইজ করে সেটার নাম হচ্ছে কার্নিকটেরাস। এই কার্নিকটেরাস সম্পর্কে তোমরা জানছো, কোথায় জানছো, RBC আইটেমের মধ্যে জানছো। তাহলে এখান থেকে আলটিমেটলি কার্নিকটেরাস ঘটতে পারে। ডান। এখন হিমোলাইসিস যদি ঘটে RBCর মধ্যে, তখন কি ঘটবে, প্লাজমা ভলিউম কি বাড়বে না কমবে, প্লাজমা ভলিউম কিন্তু তখন বাড়বে, কারণ RBCর পরিমাণটা, RBC কমে যাচ্ছে, আর RBCর সাথে প্লাজমার একটা রেশিও আছে, মানে ধরো
আরবিসি থাকে 44% আর প্লাজমা থাকে 55% নর্মাল ব্লাডের মধ্যে। তো যখন আরবিসির পরিমাণ কমে গেছে স্বাভাবিকভাবেই প্লাজমার পরিমাণ বেড়ে গেছে, তাহলে প্লাজমা ভলিউম ইনক্রিজ। আর প্লাজমা ভলিউম যদি ইনক্রিজ হয় তাহলে কি ঘটবে? ইডেমা ঘটবে। এবং এই ইডেমাকে বলতেছি আমরা হাইড্রপস ফিটালিস। হাইড্রপস ফিটালিস। তাহলে আরেকটা কন্ডিশন ঘটলো, যেটা হচ্ছে হাইড্রপস ফিটালিস। আমরা এখন ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস দেখি নাই, সো এখন হচ্ছে ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা দেখব। হিমোলাইসিস ঘটছে। হিমোলাইসিস ঘটার ফলে কি ঘটবে? অক্সিজেন ট্রান্সপোর্ট কি ঠিকমতো ঘটবে? যেহেতু আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিনটা দিয়েই অক্সিজেন ট্রান্সপোর্ট হইতো, সো এখন কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্টটা কমে যাবে, লো অক্সিজেন ট্রান্সপোর্ট। অক্সিজেন যখন কমে যাবে তখন টিস্যুর মধ্যে অক্সিজেন সাপ্লাই কম হবে, যেটাকে আমরা বলতেছি হাইপোক্সিয়া। হাইপোক্সিয়া মানে অক্সিজেন সাপ্লাই, লেস অক্সিজেন সাপ্লাই, তাহলে হাইপোক্সিয়া। ডিক্রিজড অক্সিজেনেশন অফ টিস্যু ইজ কল্ড হাইপোক্সিয়া। তো হাইপোক্সিয়া যখন কম, হাইপোক্সিয়া আমরা জানি যখন আরবিসি আইটেম পড়ছো বলা আছিল যে হাইপোক্সিয়া হইলে কী ঘটে? ইরাইথ্রোপয়েসিসটা বেশি বেশি ঘটে, অর্থাৎ ইরাইথ্রোপয়েটিন হরমোনটা বেশি বেশি রিলিজ হয়। ইরাইথ্রোপয়েটিন হরমোনটা যদি বেশি বেশি রিলিজ হয় তার মানে কী ঘটবে? ইরাইথ্রোপয়েসিসটা বেশি বেশি ঘটবে। তাহলে ইরাইথ্রোপয়েসিস ইনক্রিজ। আর ইরাইথ্রোপয়েসিস যদি ইনক্রিজ ঘটে তার মানে কি? প্রোডাকশন ঘটবে বেশি, তাহলে আরবিসি প্রোডাকশনটা বেশি ঘটবে। প্রোডাকশন অফ ইমেচিওর আরবিসি। অন্য কথা হলো আমরা কেন এটাকে ইমেচিওর বলতেছি? কারণ হলো এখানে যে সেলটা তৈরি হচ্ছে এত বেশি পরিমাণে তৈরি হইতেছে, ইলেকট্রোপয়েটিনটা এত বেশি বেড়ে গেছে, যার ফলে এই আরবিসিটা আর ম্যাচিউর হওয়ার টাইম পায় না। আরবিসিটা ম্যাচিউর হওয়ার আগেই ব্লাডের মধ্যে অ্যাপিয়ার করে ফেলে। সো প্রোডাকশন অফ ইমেচিওর রেড সেল, ইরাইথ্রোব্লাস্টোসিস। আমরা কি জানি ইমেচিওর রেড সেলের নাম কি? ইরাইথ্রোব্লাস্ট। তাহলে ইরাইথ্রোব্লাস্ট ইন সার্কুলেশন, অর্থাৎ সার্কুলেশনের জন্য যে 2 থেকে 3 দিন টাইম লাগার কথা রেটিকুলোসাইট থেকে ইরাইথ্রোসাইট হওয়ার জন্য, সেই টাইমটা আসলে পায় না। তো টাইম যদি না পায় তার মানে কি? ইরাইথ্রোব্লাস্টটাই ব্লাডের মধ্যে অ্যাপিয়ার করে ফেলবে, সার্কুলেশনে চলে আসবে। ইরাইথ্রোব্লাস্ট ইন সার্কুলেশনে চলে আসছে, এই কন্ডিশনটাকে আমরা বলতেছি ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ব্লাস্টোসিস ফিটালিস। এই আর কি আমাদের আলটিমেটলি কথা, আমরা ইরাইথ্রোব্লাস্টোসিস ফিটালিসকে পেয়ে গেছি। এটার প্যাথোফিজিওলজি এত বেশি ইম্পর্টেন্ট যে ধরো এই আইটেম থেকে একটা জিনিস আসবে মানে এটাই আসবে, 2টা জিনিস আসবে মানে একটা জিনিস এটা আসবে, অন্য জিনিস অন্য কিছু আসবে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি এই জিনিসটা বোঝা গেছে। আই গেস আর রিপিট করা লাগবে না, এখানে ফার্স্ট পর্যন্ত রিপিট করছিলাম, সেকেন্ড থেকে দেখি। তো মায়ের বডিতে অলরেডি অ্যান্টিডি তৈরি হয়েছিল, সেটা এখন বাবার যে RH পজিটিভ, 2টা মিলে যদি সেকেন্ড বাচ্চাটা পজিটিভ ব্লাড বিশিষ্ট হয় তাহলে মায়ের বডিতে নেগেটিভ, বাচ্চার বডিতে পজিটিভ, এবং বাচ্চার বডিতে কি আছে? ডি অ্যান্টিজেন আছে, মায়ের বডিতে অ্যান্টিডি আছে, ডি এবং ডি অ্যান্টিজেন, তাদের মধ্যে অ্যাগ্লুটিনেশন ঘটবে। অ্যাগ্লুটিনেশন ঘটলে হিমোলাইসিস ঘটে, আর হিমোলাইসিস যদি ঘটে তখন কি? হিমোগ্লোবিন বের হয়ে যাবে। সেই হিমোগ্লোবিনটা কয়েক দফা ভাঙলে বিলিরুবিন তৈরি হবে। বিলিরুবিনটা যখন ব্লাড ব্রেন ব্যারিয়ারটাকে ক্রস করে ফেলবে তখন সেটা বেসাল গ্যাংলিয়াতে গিয়ে অ্যাকুমুলেট হয়ে থাকবে। এই কন্ডিশনটাকে বলি আমরা কার্নিকটেরাস, সেটা সম্পর্কে আমরা জন্ডিস আইটেমে পড়ছি। আর এরকম হতে পারে যে আরবিসি যদি ভেঙে যায় তাহলে প্লাজমা ভলিউম বেড়ে যাবে, তখন ইডেমা হবে, আর ইডেমা হলে সেটাকে আমরা বলতেছি হাইড্রপস ফিটালিস। আর আরেকটা কন্ডিশন হচ্ছে যখন আরবিসি ভেঙে যাবে, আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিনও কম, হিমোগ্লোবিন যদি কম থাকে তাহলে অক্সিজেন ট্রান্সপোর্ট কম হলে টিস্যুর মধ্যে অক্সিজেন সাপ্লাই কম। আর হাইপোক্সিয়া যখন হয়, হাইপোক্সিয়া হলে ইরাইথ্রোপয়েটিন এটা হচ্ছে তখন সিক্রেশনটা স্টিমুলেটেড হয়, ইরাইথ্রোপয়েটিনটা বেশি বেশি বাড়লো। ইরাইথ্রোপয়েটিন বাড়লে কি? ইরাইথ্রোপয়েসিসটা বাড়বে, আর ইরাইথ্রোপয়েসিস বাড়লে কি? রেড সেল বেশি বেশি তৈরি হবে, কিন্তু সেই সেলটা ম্যাচিউর হওয়ার মতো টাইম পাবে না, যেহেতু আরবিসির তার মধ্যে কম আছে। সো এটা ভেঙে যাচ্ছে। তখন ধরো এমনিতে একটা বাচ্চার ইন জেনারেল 22-23 বছরে তার ফ্যামিলির দায়িত্ব নেওয়ার কথা একটা মানুষের, কিন্তু তার বাবা ধরো 13 বছর বয়সে মারা গেছে, মানে সে যখন 13 বছর ছিল তখন তার বাবা মারা গেছে, কিন্তু ওই বাচ্চার জন্য কি 13 বছর বয়সেই ফ্যামিলির হাল ধরতে হবে না? সেমভাবে এখানে যে ম্যাচিউর আরবিসিগুলো ছিল সেই আরবিসিগুলো কিন্তু ভেঙে গেছে। সো এর জন্য ইমেচিউর আরবিসিগুলোই তখন সার্কুলেশনের মধ্যে চলে আসবে, ইরাইথ্রোব্লাস্ট ইন সার্কুলেশন। কারণ তার বাপ তো মরে গেছে, তার বাবা যেহেতু নাই, সুতরাং এই সার্কুলেশনে অক্সিজেন ট্রান্সপোর্ট করার জন্য যে ক্ষমতা, যে কাজ করার দরকার, সেটা কে করতে আসবে? ইরাইথ্রোব্লাস্ট করতে আসবে। বাট ইরাইথ্রোব্লাস্টের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, এখনও কিন্তু নিউক্লিয়াসটা কনডেনসেশন হয় নাই, পেগনোসিস হয় নাই। সো তখনও কিন্তু নিউক্লিয়াসটা রয়ে গেছে।
আলটিমেটলি ওই ইলেকট্রোব্লাস্ট দিয়ে আসলে যদিও সেলের মধ্যে অনেক ইলেকট্রোব্লাস্ট দেখতে পারতেছি, কিন্তু কোনো ধরনের অক্সিজেন ট্রান্সপোর্ট হবে না। আর অক্সিজেন ট্রান্সপোর্ট হয় না, আলটিমেটলি তার বডির মধ্যে রেড ব্লাড সেল ঠিকই বাড়তেছে, কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট হচ্ছে না। আলটিমেটলি এই কন্ডিশনটাকে আমরা বলতেছি ইলেকট্রোব্লাস্টোসিস ফিটালিস। অক্সিজেন ট্রান্সপোর্ট না হওয়ার কারণে সে একসময় মারা যাবে, এটা স্বাভাবিকভাবেই, এটা আছে ডেথ। তো ক্লিনিক্যাল ফিচার কী আছে? জন্ডিস হইতে পারে, দেখছি আমরা বিলিরুবিনটা যেহেতু বেড়ে গেছে, আনকনজুগেটেড বিলিরুবিনটা হাই, তো আনকনজুগেটেড বিলিরুবিন বাড়া থাকলে মানে এমনিতেই জন্ডিস হয়েছে। তারপর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। হিমোলাইটিক অ্যানিমিয়া কেন হয়েছে? কারণ হচ্ছে হিমোলাইসিস ঘটছে, তাহলে আরবিসির পরিমাণ কম, সুতরাং ব্লাডের পরিমাণই কম, হিমোলাইটিক অ্যানিমিয়া। কার্নিকটেরাস তো আমরা দেখি ফেললাম মাত্র, লিভার ড্যামেজ হইতে পারে, হেপাটোমেগালি, স্প্লিনোমেগালি, আর আলটিমেটলি ডেথ। ওকে, ক্লিনিক্যাল ফিচার গেল। দেন আসে প্রিভেনশন কীভাবে করা যায়? যদি আমি জানি মা হচ্ছে নেগেটিভ, RH নেগেটিভ, আর যে ফিটাসটা আছে সে ফিটাসটা হচ্ছে RH পজিটিভ, তখন কী করবো? আমি অ্যান্টিবডিটা আমি মাকে এমনিতেই অ্যাডমিনিস্ট্রেটেড করাই দিব। মাকে আমি অ্যান্টিবডিটা এমনিতেই দিয়ে দিব 28 থেকে 30 সপ্তাহের মধ্যে। এটা একটা ওয়ে হতে পারে। অথবা ডেলিভারির বাচ্চা যখন জন্মাবে তার 48 ঘন্টার মধ্যে মাকে অ্যান্টিবডিটা দিতে হবে। রিমেম্বার, দিস ইজ 48 ঘন্টা, নট 72 ঘন্টা। 72 ঘন্টা ছিল সম্ভবত আজমল স্যারের বইয়ে, এখানে হচ্ছে 48 ঘন্টা। ওকে, ট্রিটমেন্ট, এক্সচেঞ্জ ব্লাড ট্রান্সফিউশন উইথ ABO কম্প্যাটিবল অ্যান্ড RH নেগেটিভ ব্লাড। আচ্ছা, এখানে যেটা বলছে সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনটাকে এক্সচেঞ্জ করে ফেলতে, অর্থাৎ বাচ্চার বডির মধ্যে যত RH পজিটিভ ব্লাড আছে সেই RH পজিটিভ ব্লাডটাকে RH নেগেটিভ ব্লাড দিয়ে রিপ্লেস করে ফেলতে। তাহলে ব্লাড এক্সচেঞ্জ ট্রান্সফিউশন মানে কি? RH পজিটিভ রিপ্লেসমেন্ট টু RH নেগেটিভ। ওকে, ডান। অ্যামাউন্ট কত? 1.5 ঘন্টায় 400 ml, ঠিক আছে? প্রতি 1.5 ঘন্টায় 400 ml ব্লাডকে রিপ্লেস করতে হবে। 6 উইক পর্যন্ত এটা এভাবে যদি কন্টিনিউ করি তাহলে এটা ট্রিটমেন্ট হতে পারে বাচ্চাটার জন্য। এই আর কি কথাবার্তা। এখানে ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিসটা খুবই লেভেলের ইম্পর্টেন্ট। এই বড় মেকানিজমটা মানে পরীক্ষার সময় লিখতে হবে। ওকে, আচ্ছা, যদি এত বড় না লিখতে পারো তো গাইডে আছে, গাইড থেকেও লিখতে পারো, কিন্তু এটা যদি লিখো তাহলে হচ্ছে কনসেপচুয়াল ক্লিয়ারভাবে টিচারদের ভালোভাবে বলতেও পারবা। আশা করি বোঝা গেছে এই আইটেমটা। আমরা এখানে শেষ করছি ব্লাড ফিজিওলজি। আশা করছি তোমাদের বেশ ভালোভাবে কাটছে। নেক্সট হচ্ছে তোমাদের কার্ড হবে, কার্ডের প্রিপারেশন নিয়ে হয়তো আলাদা ভিডিও থাকতে পারে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।